প্রয়োজনীয় ধারণা এবং খুব সচরাচর আমরা এই বিষয়টি আলোচনার মধ্যে আনি, মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি। তো আমরা আজকে ক্লাসে যে আলোচনাটা রাখবো তার যে মূল বিষয়বস্তু সেটা আমি প্রথমে আসি। প্রথমে আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়, তার সাথে আমরা আরো কিছু অ্যালাইড কনসেপ্ট শিখবো, যেমন মুদ্রা সংকোচ, তার সাথে শিখবো মন্দাস্ফীতি, এই বিষয়গুলো বলতে কি বোঝায়। এরপরে আমরা জানবো যে এই মুদ্রাস্ফীতি কোনো একটি দেশে সেটিকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি। এই মুদ্রাস্ফীতি পরিমাপে দুটি বিশেষ দিক নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। একটি হলো যে জিডিপি হ্রাসক, যে ধারণাটি আমরা ইতিপূর্বে যখন জাতীয় আয়ের অধ্যায়টি আলোচনা করেছিলাম তখন পেয়েছি, এবং আরেকটি যেটা ধারণা সেটি হচ্ছে ভোক্তা মূল্য সূচক। এই ভোক্তা মূল্য সূচক এই নতুন আরেকটি ধারণা আমরা আজকে শিখব, যার মাধ্যমেও কিন্তু এই মুদ্রাস্ফীতিকে পরিমাপ করা যেতে পারে। এরপরে আমরা যে আলোচনাটাতে আসবো সেটা হচ্ছে কোনো দেশে এই মুদ্রাস্ফীতি সৃষ্টির মূল কারণগুলো কি কি, কি কি কারণে কোনো একটি দেশে মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দিতে পারে। এবং আমরা দেখব এই আলোচনাতে যে দুটো মূল ধরনের মুদ্রাস্ফীতির কথা আমরা এখানে আলোচনায় আনবো। একটি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং অপরটি হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুই ধরনের মুদ্রাস্ফীতির ধারণা এবং তাদের মধ্যে মূল পার্থক্য কি সেটাও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। এরপরে আমরা পড়ব যে যে কোনো একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব কি পড়ে। কিছু ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা প্রত্যাশা করতে পারি, পূর্বানুমান করতে পারি। প্রত্যাশিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কি ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ে, এবং আরেকটি হচ্ছে যদি মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিত ভাবে হয় তারই বা প্রভাব কোনো অর্থনীতিতে কিভাবে পড়তে পারে। এরপরের যে বিষয়টা আমরা আলোচনাতে রাখবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির জড়তা। এটাকে আমরা ইংরেজিতে বলি ইনফ্লেশন ইনার্শিয়া। তো মুদ্রাস্ফীতির জড়তা এই ধারণাটা আসলে কি, এবং এর মানে এরকম জড়তার বিষয় মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কিভাবে দেখা দিতে পারে। এরপরে আমরা আলোচনা করব যে মুদ্রাস্ফীতির হ্রাস। আমরা তো সবাই চাই যে মুদ্রাস্ফীতিটা হ্রাস পাক, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তো এই মুদ্রাস্ফীতির হ্রাসের কি অর্থনৈতিক ব্যয় হতে পারে, এবং কখন ব্যয়হীন মুদ্রাস্ফীতি হ্রাস সম্ভব, এবং সেখান থেকে একটি ধারণা আমরা শিখবো আজকে যার নাম স্যাক্রিফাইস রেশিও। এই স্যাক্রিফাইস রেশিওকে আমরা স্যাক্রিফাইস অনুপাত হিসেবে এখানে চিহ্নিত করেছি। এবং সবশেষে আমরা যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক নীতি যেটা কেন্দ্রীয় ব্যাংক প্রণয়ন করতে পারে। তো এই মোটামুটি আজকে আমাদের মুদ্রাস্ফীতির মূল আলোচনাটা হবে, এবং আজকের ক্লাসে মুদ্রাস্ফীতির যে পুরো বিষয়বস্তুটা আমাদের স্টাডি মেটেরিয়ালে আছে আমি ক্লাসে সেই বিষয়টিকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথমেই আলোচনাতে আসি যেটা, সেটা হচ্ছে তিনটি মূল ধারণা: মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচ এবং মন্দাস্ফীতি। এই তিন ধরনের যে ধারণা সেটা বলতে আমরা কি বোঝাই। মুদ্রাস্ফীতি বলতে আমরা সাধারণভাবে বুঝি মুদ্রাস্ফীতি হলো একটি প্রক্রিয়া। ঠিক আছে, মুদ্রাস্ফীতি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি অর্থনীতিতে যে বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রীর দাম স্তর, এবং সেই দাম স্তরটা হচ্ছে সাধারণ বা গড় দাম স্তর, সেটার একটা অবিরাম বৃদ্ধির যে প্রক্রিয়া তাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। অর্থনীতিতে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় এবং কোনো একটি নির্দিষ্ট সময় পর অপর একটি সময়ে আমরা দেখতে পারি যে কিছু 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 দ্রব্যের দাম হয়তো বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু দ্রব্যের দাম কিন্তু হ্রাসও পায়। তো মুদ্রাস্ফীতি ঘটবে যখন এই সমস্ত দ্রব্যগুলির গড় দাম বৃদ্ধি পাবে, তখনই কিন্তু আমরা সেই পরিস্থিতিটিকে মুদ্রাস্ফীতির পরিস্থিতি বলি। কোনো একটি দ্রব্যের দাম বেড়ে একটা নির্দিষ্ট সময় বেড়ে পরের সময় গিয়ে ওই দ্রব্যটির দাম কমে গেলে সেটিকে আমরা ঠিক সেভাবে মুদ্রাস্ফীতি বলি না। মুদ্রাস্ফীতি বলতে অর্থনীতির সমস্ত দ্রব্য এবং সেবা সামগ্রীর যে সাধারণ দাম স্তর তার একটা ক্রমাগত বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। যেমন ধরে নেওয়া যায় যে কোনো একটি অর্থনীতিতে ধরা যাক তিনটি দ্রব্য প্রস্তুত হয়, একটির নাম এ, আরেকটির নাম বি এবং তৃতীয় বস্তুটির নাম হলো সি। ধরে নেওয়া যাক আলোচনার সুবিধার জন্য যে কোনো একটি নির্দিষ্ট সময়ে এই তিনটি বিষয়েরই দাম 10 টাকা 10 টাকা 10 টাকা। তাই যদি হয়
তাহলে এই তিনটি জিনিসের গড় দাম অর্থনীতিতে কত হবে? 10 টাকা যোগ 10 টাকা যোগ 10 টাকা ডিভাইডেড বাই 3, কারণ তিনটি বিষয় আছে। তাহলে গড় দাম হবে 30/3 মানে 10 টাকা। এবার মনে করে নেওয়া যাক পরবর্তী সময়ে, পরবর্তী বছরে বা 3 মাস পর দেখা গেল এই দ্রব্যটির দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেল এবং সেটা 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হলো 15 টাকা। ঠিক আছে? দ্বিতীয় যে দ্রব্যটি, সেই দ্রব্যটির দাম হয়তো দেখা গেল 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হলো হয়তো ধরে নেওয়া যায় 12 টাকা। তাহলে একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো, আরেকটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12 টাকা হলো। অর্থাৎ দুটো দ্রব্যের দাম মোট দাম 27 টাকা হলো। এবার ধরে নেওয়া যাক তৃতীয় দ্রব্যটির দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 6 টাকা হয়ে গেল। হ্রাস পেল কিন্তু সি দ্রব্যের দাম। তাহলে এখন তিনটি দ্রব্যের মোট দাম কত হলো? 15 টাকা, 12 টাকা, 6 টাকা। তার মানে মোট দাম হলো 15 যোগ 12 যোগ 6 মানে 33 টাকা। তাহলে গড় দাম এখন কত হবে? 33 ডিভাইডেড বাই 3 মানে 11 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় সময়টাতে এই সমস্ত দ্রব্য সামগ্রীর গড় দাম 11 টাকা। গত বছরে সেটা কত ছিল? 10 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অর্থনীতিতে মুদ্রাস্ফীতির পরিস্থিতি তৈরি হয়েছে। এখন মুদ্রাস্ফীতি এমন একটি প্রক্রিয়া যার প্রভাবে যেটা ঘটে যে আমাদের হাতে ধরে রাখা টাকার যে ক্রয় ক্ষমতা সেটা হ্রাস পায়। জিনিসপত্রের দাম বেড়ে গেলে মানুষ বাজারে গিয়ে যখন সেই একই পরিমাণ অর্থ দিয়ে দ্রব্য সামগ্রী ক্রয় করতে যান, তো সেই ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং এই ক্রয় ক্ষমতা হ্রাস পেলে মানুষের সাধারণ জীবনযাত্রার মানও কিন্তু হ্রাস পায়, অবনমন ঘটে। সেই জন্য মুদ্রাস্ফীতি আমরা অনেকেই আমাদের কারোরই খুব পছন্দের বিষয় নয়। সকলেই চায় মুদ্রাস্ফীতি একটি নিয়ন্ত্রিত হারে অর্থনীতিতে হওয়া প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টি, যে ধারণা আমাদের এখানে জানা দরকার, সেটিকে বলা হয় মুদ্রা সংকোচ। মুদ্রা সংকোচ হচ্ছে মুদ্রাস্ফীতির একটি বিপরীত প্রক্রিয়া, যেখানে বাজারে বিভিন্ন দ্রব্য সামগ্রীর এবং সেবা সামগ্রীর যে সাধারণ দাম স্তর সেটি ক্রমশ কিন্তু হ্রাস পায়। তো সাধারণভাবে এই ঘটনা কখন দেখা দেয়? যখন অর্থনীতিতে অতিরিক্ত যোগানের সমস্যা দেখা দেয়। চাহিদার তুলনায় যখন দ্রব্য সামগ্রীর যোগান অনেকাংশে বেড়ে যায়, তখনই কিন্তু দ্রব্য সামগ্রীর দাম স্তর ক্রমাগত হ্রাস পেতে থাকে। এই পরিস্থিতি মুদ্রা সংকোচ বলা হয়। তৃতীয় যে বিষয়টি আমাদের ধারণার মধ্যে আনতে হবে সেটি হচ্ছে মন্দাস্ফীতি। এই শব্দটা থেকে বোঝা যাচ্ছে এটি আসলে দুটি বিষয়ের সমন্বয়। একটি হচ্ছে মন্দা, অর্থনৈতিক মন্দা, এবং আরেকটি হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থনৈতিক মন্দা বলতে আমরা সাধারণত এমন একটি পরিস্থিতিকে বোঝাই যেখানে অর্থনীতির বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তার সাথে মুদ্রাস্ফীতির একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিভিন্ন দ্রব্য এবং সেবা সামগ্রীর সাধারণ দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির একটি কম্বিনেশন, একটি সমন্বয়, এমন পরিস্থিতিকে আমরা মন্দাস্ফীতির পরিস্থিতি বলি। অর্থাৎ এই পরিস্থিতিতে একই সাথে অর্থনীতিতে বেকার সমস্যা দেখা দেয় এবং তার সাথে সাধারণ দ্রব্য সামগ্রীর দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। আমরা 70-এর দশকে দেখব 1970 সালে যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম খুব বৃদ্ধি পায়, সেই সময়তে কিন্তু প্রথম তৈল সংকট দেখা দিয়েছিল অর্থনীতিতে এবং সেই সময়তে এই ধরনের মন্দাস্ফীতির সমস্যা প্রকট হয়েছিল। আমরা পরবর্তী আলোচনাতে আসবো এই মন্দাস্ফীতির বিষয়টি আরো বিশদে আলোচনাতে যাব। এটিকে আমরা অনেক সময় বলি সাপ্লাই শক, অর্থাৎ অর্থনীতিতে যোগানের দিক থেকে একটি হঠাৎ হ্রাস পাওয়ার ঘটনা। তো আমরা সেই আলোচনায় আসবো। তো এই মুদ্রাস্ফীতির আলোচনা শুরু করতে গেলে এই তিনটি প্রাথমিক ধারণা আমাদের থাকা খুব প্রয়োজন। মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রা সংকোচ কাকে বলে এবং মন্দাস্ফীতি কাকে বলে, সেই আলোচনাটা আমরা প্রথমে রাখলাম। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে কোন দেশের মুদ্রাস্ফীতিকে যে পরিমাপ করা, সেই পরিমাপ কিভাবে আমরা করব। সাধারণভাবে আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট সময় যে অর্থনীতিতে যে দ্রব্য সামগ্রীগুলি আছে তার যে সাধারণ দাম স্তর, সেটি যদি পরবর্তী সময়ে ওই দ্রব্যগুলির সাধারণ দাম স্তর অপেক্ষা বাড়ে, তাহলেই আমরা বলি যে অর্থনীতিতে একটি মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দিয়েছে। এবার এটি মেজার করার যে স্ট্যাটিস্টিক্যাল ইকুইপমেন্ট বা ইন্ডেক্স, যার মাধ্যমে এটিকে আমরা সাধারণভাবে পরিমাপ করে থাকি, তার একটি হচ্ছে জিডিপি হ্রাসক। আমরা সকলে জানি জিডিপি হ্রাসক বলতে আমরা কি বুঝি। জিডিপি হ্রাসক বলতে আমরা বুঝি যে কোনো একটি দেশে কোনো একটি নির্দিষ্ট বছরে
সেই দেশের যে রাজনৈতিক সীমারেখার মধ্যে অন্তিম পর্যায়ে দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয় তাকেই আমরা জিডিপি বলি। এবার এই জিডিপির যে পরিমাপ সেটা যদি যে বছরে আমরা আলোচনা করছি সেই বছরের চলতি দাম স্তর যা বাজারে সেইটার প্রেক্ষিতে পরিমাপ করা হয়, তাহলে আমরা সেটিকে বলে থাকি আর্থিক জিডিপি। এবং ওই দ্রব্য সামগ্রীর যদি কোনো ভিত্তি বছরের দামের সাপেক্ষে তার মূল্য নির্ধারণের প্রচেষ্টা হয় তাহলে কিন্তু আমরা সেটিকে বলে থাকি প্রকৃত জিডিপি। এখন এই আর্থিক জিডিপি এবং প্রকৃত জিডিপি কোন একটি বছরে এর যে অনুপাত সেটিকেই আমরা জিডিপি রাশক বলে থাকি। এবার আমি ধরে নিচ্ছি যে কোন একটি অর্থনীতিতে একটি মাত্র দ্রব্য তৈরি হয় এবং সেই দ্রব্যটি যে পরিমাণে তৈরি হয় আমরা ধরে নিচ্ছি যে সেই পরিমাণটা হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ পরিমাণে কোন একটি দ্রব্য তৈরি হয় এবং এই দ্রব্যটির চলতি দাম প্রতি ইউনিটের চলতি বাজার দাম হচ্ছে পি সাফিক্স সি অর্থাৎ প্রাইস কারেন্ট। তাহলে যদি কিউ পরিমাণ দ্রব্য তৈরি হয় এবং এই দ্রব্যের চলতি বাজারেতে দাম প্রতি ইউনিটে পিসি হয় তাহলে আমার এই দ্রব্যের মূল্য কত হবে, বাজার মূল্য কত দাঁড়াবে, পিসি ইন্টু কিউ, তাই না? আমি যদি ধরি আমার অর্থনীতিতে 10 ইউনিট দ্রব্য উৎপাদিত হয়েছে এবং তার বর্তমান সময় প্রতি ইউনিটের দাম 2 টাকা, তাহলে অর্থনীতিতে কত টাকার জিনিস তৈরি হয়েছে? 10 ইউনিট মাল্টিপ্লাইড বাই 20 ইউনিট। ঠিক একইভাবে এখানে আমরা পিসি ইন্টু কিউ এটা দিয়ে সেই দেশের ওই বছরের যে আমাদের আর্থিক জিডিপি সেটিকে পরিমাপ করতে পারি। এবার আমি যদি ধরে নিই যে ওই যে কিউ পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়েছে ওই দ্রব্যের ভিত্তি বছরের দাম ছিল পি সাফিক্স বি অর্থাৎ প্রাইস বেস, তাহলে ভিত্তি বছরের সাপেক্ষে এই উৎপাদিত দ্রব্যের মূল্য তাহলে কি দাঁড়াবে, পিবি ইন্টু কিউ। তাহলে চলতি বছরের মূল্যে এর দাম দাঁড়াচ্ছে পিসি ইন্টু কিউ, ভিত্তি বছরের সাপেক্ষে দাম দাঁড়াচ্ছে পিবি ইন্টু কিউ। তাহলে পিসি ইন্টু কিউ ডিভাইডেড বাই পিবি ইন্টু কিউ, এই যে আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি এই যে অনুপাতটা সেখান থেকে যদি কিউ আর কিউ ক্যান্সেল হয়ে যায় উপর নিচে তাহলে যেটা আমরা পাই সেটা হচ্ছে পিসি বাই পিবি অর্থাৎ ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দাম স্তর কতটা বৃদ্ধি পেয়েছে। তো এই জিডিপি রাশক সেটা দেখায়। তো এইভাবে আমরা কোন একটি দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির পরিমাপ করতে পারি। আরেকটি উপায় যার মাধ্যমে এটা করা যায় সেটাকে বলা হয় ভোক্তা মূল্য সূচক। এখন এই ভোক্তা মূল্য সূচক ব্যাপারটা হচ্ছে যে ভোক্তারা যে বিভিন্ন ধরনের দ্রব্য এবং সেবা সামগ্রী ভোগ করেন, বিভিন্ন ধরনের দ্রব্যের কতটা পরিমাণে তারা ওই বিভিন্ন দ্রব্যগুলিকে ভোগ করেন আমরা যদি ধরে নিই সেই ওই বিভিন্ন পরিমাণগুলো ওই বিভিন্ন দ্রব্যের বিভিন্ন পরিমাণগুলোকে যদি আমরা একটি বাস্কেট তৈরি করতে পারি, ধরে নেওয়া যাক তিনি এ বলে একটি দ্রব্য ভোগ করেন 5 ইউনিট, বি বলে একটি দ্রব্য ভোগ করেন 6 ইউনিট, সি বলে একটি ভোগ করেন 2 ইউনিট। এরকম করে যদি তিনি বিভিন্ন দ্রব্যগুলো বিভিন্ন ইউনিটে ভোগ করেন তাহলে ওই বিভিন্ন দ্রব্যের ইউনিট সমেত যেটা দাঁড়ায় সেটিকে যদি আমরা ধরে নিই যে কমোডিটি বাস্কেট, তাহলে ওই কমোডিটি বাস্কেটে এই যে কোয়ান্টিটিগুলি কতটা পরিমাণে তারা কেনেন এ, কতটা পরিমাণে তারা কেনেন বি, কতটা পরিমাণে তারা কেনেন সি, তো এই পরিমাণগুলোকে যদি আমি ফিক্স রাখি তাহলে ওই বাস্কেটটার কোনো চলতি বছরে দাম কত, মানে বর্তমান সময়তে ওই বাস্কেটটার মূল্য কত হবে সেটা আমরা কি করে পাবো? ওই প্রতিটি দ্রব্য সামগ্রিক যে প্রতি ইউনিট দাম সেই প্রতি ইউনিট দাম দিয়ে তার পরিমাণকে গুণ করে, যেমন ধরে নেওয়া যাক এ বলে যে দ্রব্যটি তার যদি প্রতি ইউনিট দাম পি এ হয় এবং সেটি যদি স্মল এ পরিমাণ তিনি ভোগ করে থাকেন তাহলে পিএ ইন্টু এ হচ্ছে এ দ্রব্যের মূল্য, মানে পিএটা আমি ধরে নিচ্ছি যে তার মূল্য নির্ধারণের ক্ষেত্রে দামকে পরিমাণ দিয়ে গুণ করা। এই যে পিএ এটা চলতি বছরে তো একরকম দাম হবে, ভিত্তি বছরে হয়তো এর দাম অন্যরকম ছিল, সেটা আগে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। তাহলে ওই যে ফিক্সড বাস্কেট অফ গুডস সেটা ভিত্তি বছরে কিনতে গেলে তাতে কি খরচা পড়তো আর চলতি বছরে কিনতে গেলে তার কি খরচা পড়ে, এই যে চলতি বছরে ওই ফিক্সড বাস্কেট অফ গুডস এর খরচ ডিভাইডেড বাই ভিত্তি বছরে ওই ফিক্সড বাস্কেট অফ গুডস এর খরচ তার যে অনুপাত সেই অনুপাতটিকে কিন্তু আমরা বলি ভোক্তা মূল্য সূচক। এটাকে ইংরেজিতে বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, এবারে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ভাষায় অনেক সময় বলে থাকি লাস্পিয়ার্স ইন্ডেক্স, যেখানেতে বাস্কেটটিতে ভোগ্য দ্রব্যের যে পরিমাণ সেটা অপরিবর্তিত থাকে। অর্থাৎ
আমরা যেটা দেখতে চাই যে সেটা হচ্ছে একটা ফিক্সড বাস্কেট অফ গুডস যেটা কনজিউমাররা ভোগ করেন, সেই বাস্কেট অফ গুডস এর ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে কেনার খরচ কি হারে বেড়েছে সেটা থেকেই মুদ্রাস্ফীতিকে পরিমাপ করার চেষ্টা। এটাই হচ্ছে ভোক্তা মূল্য সূচক, এই ধারণার মূল কথা। এখন এই যে জিডিপি হ্রাসক এবং ভোক্তা মূল্য সূচক, এই দুটো ধারণার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল তিনটি পার্থক্য আছে। এই তিনটি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। তো এটি স্টাডি মেটেরিয়ালে খুব বিশদে আলোচনা নেই বলে আমি এখানে একটু পড়ছি, যে ছাত্রছাত্রীরা এই লেকচারটি শুনছো বা দেখছো তাদের আশা করি তাতে সুবিধে হবে। প্রথম যে পার্থক্য খেয়াল করে দেখো, আমরা যখন জিডিপি হ্রাসক পরিমাপ করি তখন আমরা যেটা দেখি যে কোনো অর্থনীতিতে যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়েছে সেই দ্রব্য সামগ্রীগুলো মানে সেই অর্থনীতিতে শুধুমাত্র যে ভোক্তারা ভোগ করবেন তাই নয়, উৎপাদক ভোগ করতে পারেন, সরকার ভোগ করতে পারেন। অর্থাৎ অর্থনীতিতে যে সমস্ত দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদিত হয়েছে সেই সবগুলোই কিন্তু জিডিপি হ্রাসকের গণনার আওতায় আসে। কিন্তু আমরা যখন ভোক্তা মূল্য সূচক গণনা করি তখন কিন্তু কেবলমাত্র ভোক্তারা যে ধরনের দ্রব্য সামগ্রী ভোগ করেন সেই দ্রব্যগুলিকেই কিন্তু আলোচনার বিষয়বস্তু করা হয়। অর্থাৎ কোনো অর্থনীতিতে যদি সরকারি ভোগ ব্যয় বৃদ্ধি পায় বা সরকার যে সমস্ত দ্রব্যের ভোগ করে সেগুলির পরিমাণ যদি বাড়ে, সেটি কিন্তু জিডিপি হ্রাসকের গণনার অন্তর্ভুক্ত হলেও আমাদের সিপিআই অর্থাৎ ভোক্তা মূল্য সূচকের অন্তর্ভুক্ত হবে না, কারণ সেটা ভোক্তাদের ভোগ্য দ্রব্যের মধ্যে পড়ছে না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন জিডিপি হ্রাসকের কথা ভাবি তখন কোনো অর্থনীতিতে যে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে তাদের কথা ভাবি। এবার এই প্রতি বছর তো এই উৎপাদনের পরিমাণটা পাল্টে পাল্টে যায়। খুব স্বাভাবিক না যে গত বছর আমার দেশে যতটা পরিমাণে আলু উৎপাদিত হয়েছিল এই বছরে ঠিক ততটা পরিমাণে আলু উৎপাদিত হবে না। গত বছর যতটা পরিমাণে ধান উৎপাদিত হয়েছিল এবছর ততটা পরিমাণে ধান উৎপাদিত হবে না। তাহলে প্রতিটা বছরে এই যে দ্রব্য সামগ্রীগুলির কথা আমরা বলছি তাদের উৎপাদনের পরিমাণ কিন্তু ক্রমশ পরিবর্তনশীল হচ্ছে। অর্থাৎ আমরা জিডিপি হ্রাসক পরিমাপ করার ক্ষেত্রে কোনো ফিক্সড বাস্কেট অফ গুডস কিন্তু ধরছি না। কিন্তু আমি একটু আগে আলোচনা করলাম যখন আমরা ক্রেতার দ্রব্যমূল্য সূচক এই ব্যাপারটা নিয়ে ভাবছি সেখানে কিন্তু আমরা একটা ফিক্সড বাস্কেট অফ গুডস কে নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ভিত্তি বছরে ভোক্তা ওই দ্রব্য যতটা কিনতেন চলতি বছরেও তিনি ওই দ্রব্য ততটাই কেনেন। অর্থাৎ ভোক্তাকে সাবস্টিটিউশন বা পরিবর্তের সুযোগ আমরা দিচ্ছি না। এমনটা হতে পারে বাজারে তুলনামূলকভাবে কম খরচের কোনো পরিবর্ত দ্রব্য এসেছে, তাই গত বছর হয়তো আমি ওই দ্রব্যটা 3 ইউনিট কিনতাম, তার দাম একটু কম ছিল, এবছর দাম বেড়ে গেছে আমি আর 3 ইউনিট কিনি না, আমি হয়তো 1 ইউনিট কিনি, অন্য অন্য কোনো দ্রব্য কিনে সেই চাহিদা পূরণের চেষ্টা করি। কিন্তু এই সাবস্টিটিউশন পসিবিলিটি কিন্তু দ্রব্যমূল্য সূচক আমাকে দেয়। তৃতীয় যে বিষয়টা এখানেতে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যখন জিডিপি হ্রাসক বলি তখন আমরা যেটা বলি যে জিডিপি বলতে আমরা কি বোঝাই, যে কোনো একটি দেশে কোনো একটি নির্দিষ্ট সময়ে তার রাজনৈতিক সীমারেখার মধ্যে যে সমস্ত দ্রব্য এবং সেবা সামগ্রীগুলি উৎপাদিত হচ্ছে তার মূল্য কি বোঝায়। তার মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদিত দ্রব্য বা সেবা সামগ্রী যার কথা বলছি সেটি কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে উৎপাদিত হতে হবে। তাই কোনো আমদানিকৃত দ্রব্য কিন্তু জিডিপি হ্রাসকের আওতার মধ্যে আসবে না, কারণ আমদানিকৃত দ্রব্য আমার দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে উৎপাদিত হয়নি। কিন্তু আমরা যখন দ্রব্যমূল্য সূচকের কথা বলছি সেখানে কিন্তু ভোক্তারা যে ধরনের দ্রব্য ভোগ করেন তাদের সব দ্রব্যগুলোই ওই কমোডিটি বাস্কেটের অংশ হয়, সেটা আমার দেশে উৎপাদিত দ্রব্য হোক বা বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য হোক। তাহলে এখান থেকে যেটা আমাদের বোঝার উপায় সেটা হচ্ছে যখন আমরা দ্রব্যমূল্য সূচকের কথা বলি এই বিষয়টা নিয়ে আলোচনা করি সেখানে কিন্তু আমদানিকৃত দ্রব্য আলোচনার বিষয়বস্তু হতে পারে, কিন্তু জিডিপি হ্রাসক এই গণনার ক্ষেত্রে কিন্তু আমদানিকৃত দ্রব্য এই আলোচনার অন্তর্ভুক্ত হয় না। এরপরে আমরা যে বিষয়টায় আলোচনা আসবো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোনো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হয় কেন, মুদ্রাস্ফীতি সৃষ্টির মূল কারণগুলো কি কি। কোনো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টির তিনটি মূল কারণ আমরা আলোচনা করতে পারি। মূল কারণ, প্রথম কারণ হচ্ছে যদি দ্রব্যের বাজারে দ্রব্যের চাহিদা
খুব বৃদ্ধি পায়। দ্রব্যের চাহিদা তার যোগানের তুলনায় যদি অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে দ্রব্যের বাজারে একটা অতিরিক্ত চাহিদার সমস্যা সৃষ্টি হয় এবং সেই অতিরিক্ত চাহিদা দাম স্তরকে টেনে তোলে। এই যে টেনে তোলে বলে এই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা অনেক সময় ইংরেজিতে বলি ডিমান্ড পুল ইনফ্লেশন, অর্থাৎ অতিরিক্ত চাহিদা দামকে টেনে তোলে, অর্থাৎ দামকে বাড়ায়। দ্বিতীয় যে কারণেতে মুদ্রাস্ফীতি তৈরি হতে পারে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে উৎপাদনের যে সমস্ত উপকরণগুলি আছে সেই উপকরণগুলির যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতাতে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু তা সত্ত্বেও ওই উপকরণগুলির দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি উৎপাদনশীলতা বৃদ্ধি না পেয়ে উপকরণগুলির দাম বেড়ে যায়, খুব স্বাভাবিকভাবে ফার্মের উৎপাদনের খরচ বা ব্যয় অনেকাংশে বেড়ে যায়। এবং এই উৎপাদনের খরচ বাড়লে আমরা পরবর্তীকালে দেখব গ্রাফিক্যালি যে সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সামগ্রিক চাহিদা রেখার ডান দিকে স্থান পরিবর্তন করে। কিন্তু ওই দ্বিতীয় যে প্রকারের কথা আমরা এখানে আলোচনা করছি, উপকরণ ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু উপকরণের ব্যয় চাহিদা রেখাকে প্রভাবিত করে না, সে প্রভাবিত করে যোগান রেখাকে, এবং যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে এবং তার ফলে দাম স্তর বৃদ্ধি পায়। অর্থাৎ বাস্তবিক ক্ষেত্রে যেটা হয় যে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের উৎপাদনের খরচ বাড়ে। ফার্ম তার মুনাফার যে মার্জিন, আমরা বলি প্রফিট মার্কার, এটাকে বজায় রাখার জন্য সে কি করে, দ্রব্যের দামটা বাড়িয়ে দেয়। তাহলে এই ক্ষেত্রে উপকরণের ব্যয় বেড়ে অ্যাসিফ সে দামকে ধাক্কা দিয়ে বাড়িয়ে দিল, কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলি কস্ট পুশ ইনফ্লেশন। উপকরণ ব্যয় দামকে ধাক্কা দিয়ে বাড়িয়ে দিল, অর্থাৎ সেটা ডিমান্ড পুলই হোক বা কস্ট পুশই হোক, দাম আলটিমেটলি বাড়ে। তৃতীয় যে কারণে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে সেটি হচ্ছে মুদ্রাস্ফীতির প্রত্যাশা। মানুষের মনে মুদ্রাস্ফীতি সম্পর্কে যদি প্রত্যাশা তৈরি হয়, সেই প্রত্যাশাও কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে। এবং আমরা পরে যখন মুদ্রাস্ফীতির জড়তা এই ধারণাটা নিয়ে আলোচনা করব, সেখানে এই বিষয়টা আরো বিশদে আলোচনাতে আসবে। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই মনে হয় গত বছর যদি 3% রেটে ইনফ্লেশন হয়ে থাকে, মুদ্রাস্ফীতি হয়ে থাকে, তাহলে হয়তো এবছরও 3% রেটে হবে। অর্থাৎ গত বছরে বা রিসেন্ট পাস্টে যে রেটে মুদ্রাস্ফীতি হয়েছে সেই রেটেই এবছরেও ঘটবে। যখন আমরা এরকম ধরনের একটা মনস্তাত্ত্বিক অনুমান করি, পূর্বানুমান করি, তখন সেটাকে আমরা অনেক সময় বলি অ্যাডাপটিভ এক্সপেকটেশন, বাংলায় কোথায় বলে অভিযোজিত মানে পূর্বানুমান। আবার অনেক সময় আমরা ভাবি না গত বছর 3% রেটে ইনফ্লেশন হয়েছিল, তার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ ছিল, যে কারণটি হয়তো সময়ের সাথে পরের বছরেতে ঘটবে না, তাই এতটা রেটে হয়তো ইনফ্লেশন হবে না। আমরা করোনার সময় আমরা দেখেছিলাম যে সাপ্লাই চেইন লজিস্টিক্স বিভিন্নভাবে হ্যাম্পার্ড হয় এবং তার ফলে কিন্তু জিনিসপত্রের দাম ভীষণভাবে বৃদ্ধি পেয়েছিল। সেটা হয়তো পরবর্তী সময়ে এই যে সাপ্লাই সাইড লজিস্টিক্সের যে পরিবর্তন, সেটা হয়তো এত প্রকট আকার নেবে না, তাই ইনফ্লেশন গত বছর যে রেটে ঘটেছিল এবছর হয়তো সে রেটে হবে না। এটাকে আমরা বলি র্যাশনাল এক্সপেকটেশন। এই এক্সপেকটেশন কি করে মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে সেটা নিয়েও আমরা আলোচনায় পরে আসবো। এর পরের যে বিষয়টিতে আমরা আলোচনায় আসছি সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আমরা নাম দেখেই বুঝতে পারছি যে অর্থনীতিতে যদি দ্রব্যের বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়, তাহলে কিন্তু অনেক সময় এই ধরনের মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দিতে পারে। ধ্রুপদী অর্থনীতিবিদ যারা ছিলেন, ক্লাসিক্যাল ইকোনমিস্ট, তাদের মতে অর্থনীতিতে যদি অর্থের যোগান হঠাৎ বেড়ে যায়, তাহলে মানুষের হাতে কিছু অতিরিক্ত পরিমাণ অর্থ চলে আসে এবং তারা তখন সেই অতিরিক্ত পরিমাণ অর্থ নিয়ে বাজারে দৌড়ায় জিনিস কিনতে। এবার যোগানদাতারা এর জন্য প্রস্তুত ছিলেন না, তাহলে হঠাৎ কি হয়, বাজারেতে অনেকটা পরিমাণ টাকা অল্প পরিমাণ কিছু দ্রব্য কেনার দিকে ধাবিত হয়। সেক্ষেত্রে কি হয়, বাজারে অতিরিক্ত চাহিদার সমস্যার সৃষ্টি হয় এবং তার ফলে দ্রব্য এবং সেবা সামগ্রীর দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। এই প্রক্রিয়াটিকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে থাকি। আমরা এই ডান দিকে স্লাইডেতে যে ছবিটি দেখানো হয়েছে, সেই ছবিটিতে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণাটা বিশদে ব্যাখ্যা করা হয়েছে। ধরে নেওয়া যাক কোন একটি অর্থনীতিতে সামগ্রিক চাহিদা রেখা হচ্ছে এডি এবং সামগ্রিক যোগান রেখা হচ্ছে এএস। এখানে মনে রাখতে হবে এডি বা এএস এই দুটি রেখাই অঙ্কনের সময় ভার্টিক্যাল অ্যাক্সিসে উল্লম্ব অক্ষে পরিমাপ করা হচ্ছে দ্রব্যের সাধারণ দাম স্তর,
যেটাকে পি দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং অনুভূমিক অক্ষে যেটা পরিমাপ করা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, যেটাকে আমরা ওয়াই দিয়ে চিহ্নিত করেছি। এবার সামগ্রিক চাহিদা রেখা হচ্ছে এডি। আমরা সাধারণত জানি যে দ্রব্য সামগ্রীর সাধারণ দাম স্তর বৃদ্ধি পেলে অর্থনৈতিক সামগ্রিক চাহিদা কমে, তাই এডি রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়। এবং সামগ্রিক যোগান রেখার ক্ষেত্রে আমরা যেটা জানি যে অর্থনীতিতে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণ, যদি আমরা বিক্রেতাদের পার্সপেক্টিভ দিয়ে ভাবি, সেটা বৃদ্ধি পাওয়ার কথা, অর্থনীতিতে উৎপাদনের পরিমাণ বাড়ে। তার ফলে দামের সাথে উৎপাদনের একটি ধনাত্মক সম্পর্ক আছে। অ্যাকচুয়ালি এগ্রিগেট সাপ্লাই কার্ভ কেন আপওয়ার্ড স্লোপিং হয়, কেন ধনাত্মক ঢাল বিশিষ্ট হয়, তার পিছনে প্রচুর থিওরি আছে। যেমন এর পিছনে একটি থিওরি আছে যেটাকে আমরা বলি স্টিকি ওয়েজ মডেল। স্টিকি ওয়েজ অর্থাৎ স্থির মজুরির মডেল। এই মডেলে বলা হয় যে মজুরির পরিমাণ স্থির আছে, এবার আর্থিক মজুরি স্থির থেকে যদি দাম স্তর বেড়ে যায়, অর্থাৎ ডাব্লিউটা যদি ফিক্স থাকে কিন্তু পিটা বেড়ে যায়, তাহলে ডাব্লিউ বাই পি, যেটাকে আমরা বলি প্রকৃত মজুরি, সেটার পরিমাণ কিন্তু হ্রাস পায়। এবার প্রকৃত মজুরির পরিমাণ হ্রাস পেলে কি হয়, ফার্মের কাছে এখন লেবার ক্রয় করা সহজসাধ্য হয়, লেবারের দাম কমে গেছে প্রকৃত মূল্য, তখন তারা আরো অতিরিক্ত পরিমাণে লেবার রিক্রুইট করে, মানে তারা নেয়, কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং তার ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে, তাহলে পি বাড়লে ওয়াই বাড়ে। এরকম ধরনের অনেক ব্যাখ্যা আছে, স্টিকি প্রাইস মডেল, স্টিকি ওয়েজ মডেল। তো এইগুলো দিয়ে আমরা কেন এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং হয় সেটা ব্যাখ্যা করতে পারি। কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং, এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং। চিত্রে দেখানো হয়েছে অর্থনীতির প্রাথমিক ভারসাম্য ই বিন্দুতে ঘটছে। ই বিন্দুতে দ্রব্য সামগ্রীর সাধারণ দাম স্তর P0 এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে Y0। এইবার মনে করে নেওয়া যাক কোনো কারণে অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধি পায় এবং তার ফলে সামগ্রিক চাহিদা হঠাৎ করে বেড়ে গেল। সামগ্রিক চাহিদা রেখা এডি থেকে ডান দিকে শিফট করে এডি ড্যাশ অবস্থানে গেল। এখন যদি দাম স্তর P0 তে স্থির থাকতো, তাহলে লক্ষণীয় বিষয়, এখন P0 দামে অর্থনীতিতে চাহিদা কত হতো? ছবি থেকে দেখা যাচ্ছে P0F, এই যে হরাইজন্টাল ডিসটেন্সটা P0F, এটা হচ্ছে অর্থনীতির সামগ্রিক চাহিদা নতুন পরিস্থিতিতে। আর অর্থনীতির সামগ্রিক যোগান কি হতো? চিত্র থেকে দেখা যাচ্ছে P0E, কারণ এগ্রিগেট সাপ্লাইয়ের তো কোনো পরিবর্তন ঘটেনি। আগে সাপ্লাই যোগান এক ছিল বলে এই বিন্দুতে ভারসাম্য হচ্ছিল, কিন্তু এখন চাহিদাটা P0E থেকে বেড়ে P0F হয়ে গেছে, কিন্তু যোগানটা P0E আছে। তার ফলে EF পরিমাণ যে দূরত্বটা তৈরি হয়েছে ছবিতে, এটি হচ্ছে দ্রব্য সামগ্রীর অতিরিক্ত চাহিদা। তাই দাম স্তর যদি P0 তেই থাকতো, তাহলে অর্থনীতিতে EF পরিমাণ অতিরিক্ত চাহিদা সৃষ্টি হতো, এবং এই অতিরিক্ত চাহিদা কি করে? দামকে টেনে তোলে। আলটিমেটলি অর্থনীতির নতুন ভারসাম্য কোথায় হবে? যেখানেতে নতুন পরিস্থিতিতে অর্থনীতির যোগান এবং চাহিদা পরস্পর সমান হবে। সেই ঘটনা ছবিতে কোথায় ঘটেছে? জি বিন্দুতে। জি বিন্দুতে আবার নতুন যে চাহিদা রেখা এডি ড্যাশ, সেটি ওই পুরনো যোগান রেখা এস কে জি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ নতুন পরিস্থিতিতে অর্থনীতিতে দাম স্তর দাঁড়ায় P1 এবং উৎপাদনের পরিমাণ দাঁড়ায় Y1, অর্থাৎ এক্ষেত্রে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। এই যে প্রক্রিয়াটি আমি বলছি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ছাত্রছাত্রীদের বলবো নোট করার কথা, যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কিন্তু দাম স্তর যেমন বাড়ে, উৎপাদনের পরিমাণও কিন্তু তেমন বাড়ে। দাম স্তর যেমন P0 থেকে P1 এ বৃদ্ধি পেয়েছে, উৎপাদনের পরিমাণও কিন্তু Y0 থেকে Y1 এ বৃদ্ধি পেয়েছে। পরবর্তী সময়ে অর্থনীতিবিদ কেইন্স, তার একটি গুরুত্বপূর্ণ মত ছিল যে তার মতে পূর্ণ কর্মসংস্থান উৎপাদন স্তর যদি অর্জিত হয় কোন একটি অর্থনীতি, পূর্ণ কর্মসংস্থান মানে যতজনকে কাজ দেওয়া সম্ভব ছিল আমরা সকলকে সমস্ত রিসোর্সকেই কাজে লাগাতে পেরেছি, এই পরিস্থিতিতে যদি অর্থনীতিতে অতিরিক্ত চাহিদার সমস্যা দেখা দেয়, অর্থাৎ এই পরিস্থিতিতে যদি হঠাৎ করে অর্থনীতিতে চাহিদা বেড়ে যায়, তাহলে চাহিদা যোগানের মধ্যে যে ফাঁক তৈরি হয়, অতিরিক্ত চাহিদা তৈরি হয়, এইটিকে তাই তিনি নাম দিয়েছিলেন মুদ্রাস্ফীতির ফাঁক। আমি যখন পরবর্তী সময়ে সরল কেমিশীয় মডেল পড়াবো, তখন এই বিষয়টি আরো বিশদে বলবো। এই মুদ্রাস্ফীতির ফাঁকের ফলেই অর্থনীতিতে বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়। এটাও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির আরেকটি প্রকার। এর পরের চিত্রে আমরা যে আলোচনাটা রেখেছি সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমি একটু আগে বলছিলাম যে অনেক সময় অর্থ
অর্থনীতিতে বিভিন্ন উৎপাদনের যে উপকরণগুলি আছে সেই উপকরণগুলির উৎপাদনশীলতার কোনো পরিবর্তন ঘটেনি। আমি এখানে উৎপাদনশীলতার পরিবর্তন বলতে কি বোঝাতে চাইছি, মনে করে যে এক শ্রমিক 1 ঘন্টা সময় যতগুলি আউটপুট বানাতে পারতো আগে, এখনো 1 ঘন্টা সময় সে ঠিক ততগুলি আউটপুটই বানায়, অর্থাৎ তার উৎপাদনশীলতা একই আছে, কিন্তু তার মজুরি কোনো কারণে হয়তো বেড়ে গেছে। তার ফলে কি হবে, ফার্মের উৎপাদনের খরচ বাড়বে। আর আমরা জানি উৎপাদনের খরচ বাড়লে সে যে রেখাকে এফেক্ট করে সেটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। এই ডান দিকের ছবিটা দেখলে বোঝা যাবে যে এখানেও প্রাথমিকভাবে অর্থনীতির যে ভারসাম্য সেটা ই বিন্দুতে হয়েছে, যেখানে সামগ্রিক চাহিদা রেখা এডি সামগ্রিক যোগান রেখা এস কে ই বিন্দুতে ছেদ করেছে। অর্থনীতিতে সাধারণ যে দাম স্তর সেটা হচ্ছে P0 এবং সেই অনুযায়ী উৎপাদনের পরিমাণ হচ্ছে Y0। এবার এই পরিস্থিতিতে যদি হঠাৎ করে উপকরণগুলির দাম হঠাৎ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সামগ্রিক যোগান রেখা এএস থেকে এএস ড্যাশ অবস্থানেতে শিফট করে চলে আসে এবং তার প্রভাবে যেটা আমরা ঘটে যেটা যে আমরা যদি P0 তেই দাম স্তর অপরিবর্তিত রাখি, তাহলে P0 দাম স্তরে এখন চাহিদার যে পরিমাণ সেটা আগের মতোই P0 ই আছে, চিত্র দেখা যাচ্ছে, কিন্তু বর্তমানে যোগানটা কমে গেছে, যোগান এখন আর P0 ই নেই, এখন কিন্তু যোগানের পরিমাণ P0F। তাহলে চাহিদা অপরিবর্তিত কিন্তু যোগানের পরিমাণ পূর্বের তুলনায় হ্রাস পেয়ে গেছে। তাহলে এখন এই যে ইএফ পরিমাণ অতিরিক্ত চাহিদা আবার অর্থনীতিতে তৈরি হচ্ছে। আগে অতিরিক্ত চাহিদা কেন তৈরি হচ্ছিল? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে চাহিদা বেড়ে অতিরিক্ত চাহিদা তৈরি হচ্ছে, এখানে যোগান কমে অতিরিক্ত চাহিদা তৈরি হচ্ছে। তো তার ফলে কি হবে, যে অতিরিক্ত এই চাহিদা সৃষ্টি হলে দ্রব্য সামগ্রীর দাম বাড়বে। আলটিমেটলি অর্থনীতির নতুন ভারসাম্য দেখো আবার ছবিতে জি বিন্দুতে ঘটেছে এবং জি বিন্দুর সাপেক্ষে অর্থনীতিতে এখন নতুন দাম স্তর হচ্ছে P1 এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে Y1, অর্থাৎ দাম স্তর P0 থেকে বৃদ্ধি পেয়ে P1 হয়েছে এবং উৎপাদনের পরিমাণটি Y0 থেকে হ্রাস পেয়ে Y1 হয়েছে। এখানে আমি যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বলতে চাইছি যে এর আগের যে ছবিটি ছিল এই যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, সেখানে লক্ষণীয় যে চাহিদা একই সাথে দ্রব্যের দামও বেড়েছে উৎপাদনও বেড়েছে, কিন্তু এই ক্ষেত্রে যেটি ঘটছে দ্রব্যের দাম বাড়ছে তার সাথে কিন্তু উৎপাদনের পরিমাণ হ্রাস পাচ্ছে। এই যে উৎপাদনের পরিমাণ হ্রাস পাওয়া, এই পরিস্থিতিকে আমরা মন্দাজনিত পরিস্থিতি বলছি, অর্থনৈতিক মন্দা। এই মন্দা তার সাথে মুদ্রাস্ফীতি, আমরা যদি বাংলায় সন্ধি করি মন্দা পরিস্থিতি প্লাস মুদ্রাস্ফীতি দুটো যদি যোগ করি তাহলে আমরা তার নাম দেবো মন্দাস্ফীতি। তো এই মন্দাস্ফীতি যে আমি প্রথম স্লাইডে ব্যাখ্যা করেছিলাম মন্দাস্ফীতি কি, এই ছবিতে সেটা বোঝা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ হ্রাস পেলেই কিন্তু অর্থনীতিতে বেকার সমস্যা দেখা দেবে এবং তার সাথে কিন্তু দাম স্তরও বৃদ্ধি পাচ্ছে। তার মানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দুটোর ক্ষেত্রেই দাম বাড়ছে, কিন্তু উৎপাদন ব্যয়জনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কিন্তু উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়ে অর্থনীতিতে বেকার সমস্যা, মন্দাজনিত পরিস্থিতি এগুলো সৃষ্টি হচ্ছে। তার ফলে উৎপাদন ব্যয়জনিত মুদ্রাস্ফীতির যে প্রভাব, ঋণাত্মক প্রভাব, সেটা আরো বেশি বলবো দুঃখজনক বা আরো বেশি কষ্টকর। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই যে উপকরণের দাম তার উৎপাদনশীলতা না বেড়েও কি করে বেড়ে যেতে পারে? তার একটা কারণ হতে পারে যে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটি। ট্রেড ইউনিয়নের যারা শ্রমিক তারা সকলে মালিক পক্ষের উপর চাপ প্রদান করতে পারেন কালেকটিভ বার্গেনিং এর সময়। যৌথ দর কষাকষি করে যখন তাদের মজুরি স্থির হয় তখন তারা বলতে পারেন এই মজুরি না দিলে আমরা কাজ করব না, এই নিয়ে নানা রকম ধর্মঘট হতে পারে। তো এই যে পরিস্থিতিতে যদি মালিক পক্ষ মেনে নিতে বাধ্য হন যে উৎপাদনশীলতা বাড়বে না শ্রমিকদের, তা সত্ত্বেও তাদের অতিরিক্ত পরিমাণে মজুরি দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশন তৈরি হতে পারে। দ্বিতীয় যে সিচুয়েশনটা তৈরি হয় আমি একটু আগে উদাহরণে বলেছি যে 70-এর দশকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যায়। তো এই যে এটাকে আমরা অয়েল ক্রাইসিস বলি, ফার্স্ট অয়েল শক, এবং তার ফলেও কিন্তু দ্রব্য সামগ্রীর দাম বাড়তে পারে। আমরা করোনা পিরিয়ডেতে দেখেছি যে সাপ্লাই লজিস্টিক হ্যাম্পার্ড হয়েছে ডিউ টু লকডাউনস এন্ড মেনি আদার ইস্যুস। আমরা দেখেছি যে এই সাপ্লাই লজিস্টিক্সটা মানে যোগানের যে বিভিন্ন যোগানদাতারা যে ফার্মকে যোগান দেবে বিভিন্ন উপকরণের, সেগুলোর কাঁচামালের যোগান বিভিন্নভাবে ব্যাহত হয়েছে, কাঁচামালের যোগান অনিশ্চিত হয়েছে
এবং সেই সমস্ত কারণগুলির জন্য কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে এই জিনিসপত্রের দাম, উপকরণগুলির দাম ভীষণভাবে কিন্তু বেড়ে গেছে। এছাড়া এমন হতে পারে, যদি আমি এগ্রিকালচারাল প্রোডাকশনের কথা ভাবি, হঠাৎ যদি অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন ঘটে, যে অতিরিক্ত বন্যা হয়ে গেল পর বৃষ্টি হয়ে, বা বৃষ্টি হলোই না, খরাতে অনেক ফসল নষ্ট হয়ে গেল, তাহলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বাজারে অ্যাভেলেবেল আছে, ধরে নেওয়া যাক পাটের তন্তু, তাই দিয়ে হয়তো কার্পাস থেকে বিভিন্ন বস্ত্রবয়ন শিল্পে কাজে লাগে। তো কোনো বছর যদি হঠাৎ দেখা যায় যে কার্পাস, পাট বা কার্পাস, আমি কার্পাসের কথাটা আরো বেশি করে বলছি, কার্পাস বয়ন শিল্প বা তুলোর কথা বলতে পারি, তো এইগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো কারণে এর উৎপাদন ব্যাহত হয়েছে, তাহলে তার প্রভাব কিন্তু বস্ত্র শিল্পের উপর যাচ্ছে, কারণ তারা যে উপকরণগুলি কিনছে, কার্পাসগুলি কিনছে, তো সেই কার্পাসের দাম কিন্তু এখন তাকে বেশি দিতে হচ্ছে। এটাও কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির উদাহরণ। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব। এখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করার জন্য আমরা দুই ভাবে বিষয়টি ভাবতে পারি। একটি ভাব হচ্ছে যে যদি মুদ্রাস্ফীতি আমরা প্রত্যাশাই করেছিলাম হবে, সেক্ষেত্রে তার প্রভাব কি। আরেকটা হচ্ছে আমরা মুদ্রাস্ফীতিকে প্রত্যাশা করতে পারিনি, অপ্রত্যাশিতভাবে মুদ্রাস্ফীতি ঘটেছে, তারই ব্যাপারে। যদি আমরা মুদ্রাস্ফীতিকে প্রত্যাশা করতে পারি, তাহলে তার যে প্রভাব সেটিকে আমরা চার রকমের বিষয় দিয়ে এখানে ব্যাখ্যা করতে পারি। প্রথমে আমি যেটা লিখেছি শু লেদার কস্ট, শু লেদার ব্যয় বলা হয়। আসলে কি হয় যে আমরা জানি যে একটি সম্পর্ক আছে অর্থনীতিতে, এটাকে ফিশারের সমীকরণও বলে, ফিশার সম্পর্ক রিলেশনও বলে। সেখানেতে বলা হয় যে আর্থিক সুদ, আমরা যখন বিভিন্ন জায়গাতে আমরা ঋণের বাজার বা অন্যান্য ক্ষেত্রে বলি, যখন আমরা সুদের হারের কথা বলি সঞ্চয় বা বিনিয়োগের ক্ষেত্রে, অর্থের মাধ্যমে নির্ধারিত যে সুদের হার, মানে আর্থিক সুদ, এটা হচ্ছে প্রকৃত সুদ প্লাস মুদ্রাস্ফীতির হার। এই সমীকরণটাকে আমরা ফিশারের সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এই যে আর্থিক সুদ, সেটা যেহেতু প্রকৃত সুদ এবং মুদ্রাস্ফীতির হারের উপর নির্ভরশীল, যদি কোনো কারণে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার বেড়ে যায়, তাহলে প্রকৃত সুদের সাথে মুদ্রাস্ফীতির এখন অতিরিক্ত হারের কারণে আর্থিক সুদের পরিমাণ বেড়ে যায়। আর্থিক হারের সুদের হার বেড়ে গেলে আমরা কি করি, যে একসাথে বেশি টাকা ব্যাংক থেকে তুলি না, কারণ সঞ্চয়ের উপর ভালো সুদের হার পাওয়া যাবে। তাহলে আমরা কি করি, যে যতটা পরিমাণ টাকা ব্যাংকে রাখা যায় ভালো, তাহলে আমরা মোর ফ্রিকোয়েন্ট ট্রিপস টু দ্য ব্যাংক করি টাকা তোলার জন্য। অর্থাৎ আমরা ব্যাংকে বারবার যাতায়াত করি, কারণ একসাথে অনেকটা টাকা তুলে নিলে অনেকটা সুদের হার কম পেয়ে যাওয়ার সুযোগ মানে এই থাকে। কিন্তু আমরা বারবার ব্যাংকে যাতায়াত করে টাকা অল্প অল্প করে তুলে খরচা করি। এক্ষেত্রে কি হয় যে এই ব্যাংকের যে ট্রিপস টু দ্য ব্যাংক, এটা অনেকাংশে বাড়ে। এটার পেছনে একটা সময় ব্যয় আছে, এটার পেছনে একটা ট্রান্সপোর্ট কস্ট আছে, এটার পেছনে একটা দুঃখ কষ্ট আছে, ওই ব্যাংকের বড় লাইনে বহুক্ষণ দাঁড়িয়ে থেকে টাকা তোলা, তার একটা বিরক্তি আছে, শারীরিক কষ্ট আছে, এই সব মিলিয়ে সময় ব্যয় আছে, এই সবটাকে একসাথে আমরা বলছি সুবিধা কস্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে মেনু কস্ট। মেনু কস্টের ক্ষেত্রে যেটা বলা হয় যে অর্থনীতি যদি বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম অ্যাব্রাপ্টলি চেঞ্জ করতে থাকে, মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে থাকে, তাহলে ফার্ম যে প্রাইস ক্যাটালগ গুলো তৈরি করে, যেখানে দামগুলো নির্দিষ্টভাবে খোদিত বা মুদ্রিত বা কম্পিউটারাইজড বার মার্কিং করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে 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 যেতে হয়, এবং সেটাও কিন্তু বেশ খরচ সাপেক্ষ, যেটাকে মেনু কস্ট বলে। রেস্টুরেন্টে আমরা গেলে আমাদের একটা মেনু দেয়, সেখানে মেনুর পাশে পাশে দাম লেখা থাকে। তাই যদি খুব সহজ, মানে একদম আমাদের পাড়ার সাধারণ রেস্টুরেন্ট হয়, তাহলে তারা কি করে, দাম বাড়লে অনেক সময় ওটা কেটে হাতে লিখে দেয়, পেন দিয়ে যে দামটা লেখা আছে টাইপ করা বা প্রিন্ট করা, তাতে হাতে কেটে লিখে দেয়, বা তার উপর একটা সুন্দর সাদা কাগজ চিটিয়ে তার উপর লিখে দেয়। কিন্তু একটু বড় ধরনের রেস্টুরেন্ট হলে তারা সেটা করে না, ওইটাকে পুরো ফেলে দিয়ে নতুন করে আবার ছাপাতে। যদি খুব অ্যাব্রাপ্টলি ফ্রিকুয়েন্টলি দাম পরিবর্তিত হতে থাকে, তাহলে ফার্মকে নতুন নতুন প্রাইস ক্যাটালগ তৈরি করতে হয়, এবং সেটা কিন্তু যে কস্ট তৈরি করে সেটাকে মেনু কস্ট বলে। তো অর্থনীতিতে এই আলোচনা আছে মেনু কস্টের এমন কি বড়, যেটা অর্থনীতির ক্ষেত্রে খুব বড় প্রভাব সৃষ্টি করতে পারে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনায় দেখব মেনু কস্ট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল ইকোনমি। পুরো অর্থনীতির উপর মেনু কস্টের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে, যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ISLM কার্ভ আলোচনা করব সেক্ষেত্রে এই আলোচনাটা আসবে। মেনু কস্ট খুব স্মল হলেও দ্যাট ক্যান লিড টু এগ্রিগেট ডিমান্ড এক্সটার্নালিটি, এবং সেই এগ্রিগেট ডিমান্ড এক্সটার্নালিটি ক্যান ইম্প্যাক্ট ইউর আউটপুট এন্ড মেনি আদার থিংস। সেটা আমরা আলোচনায় আসবো।
তৃতীয় বিষয় যেটা হয় যে অর্থনীতিতে বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে ওই সমস্ত দ্রব্য সামগ্রীর যে আপেক্ষিক দাম সেটা পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো একটি দ্রব্যের দাম বাড়লে আরেকটি দ্রব্যের তুলনায় সেই দ্রব্যটি এখন হয়তো আগের তুলনায় একটু বেশি দামি হয়েছে, তাহলে রিলেটিভ প্রাইস ওই দ্রব্যের দিকে গেছে। সেক্ষেত্রে হয়তো ফার্ম ওই দ্রব্যটি তখন অধিক পরিমাণে উৎপাদনে সচেষ্ট হবে, কারণ সেটার ভালো দাম পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা হয়তো সামাজিকভাবে খুব বিরাট একটা কাম্য বিষয় এথিক্যালি তা নয়। অর্থাৎ রিসোর্সের যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশনটা মিসইউজ বা মিস অ্যালোকেশন হওয়ার সুযোগ কিন্তু বাড়ে। চতুর্থ যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে করদাতাদের অসুবিধা। আমায় ধরে নেওয়া যাক, বলা হলো যে আমার ১০০ টাকার উপর আমি একটি জায়গাতে ব্যাংকে টাকা রেখেছি ১০০ টাকা। তার উপর আমি আর্থিক সুদ পাই ধরে নেওয়া যাক ১০ টাকা। তো আমি ১ বছর পর যখন ওই টাকাটি উইথড্র করব, তখন আমার ১০০ টাকা মূল আসল টাকা, তার সাথে ১০ টাকা সুদ মিলে সুদে আসলে আমি ১১০ টাকা পাবো। এবার হয়তো বলা যাচ্ছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে যে আমার যে আয় হবে, তো সেই আয়ের ওপর আমাকে একটা সার্টেন পার্সেন্টেজ ট্যাক্স দিতে হবে। ধরে নেওয়া যাক 10% ট্যাক্স দিতে হবে। তাহলে আমি যদি ১০০ টাকার উপর ১০ করে ১১০ টাকা আয় করি, তাহলে আমার ১১০ টাকার উপর 10% মানে ১১ টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি এমন ঘটে যে মুদ্রাস্ফীতি ঘটে গেছে এই সময়ের মধ্যে, অর্থাৎ আমি ১১০ টাকার পেয়েছি বটে ১ বছর পর, কিন্তু বাজারেতে ধরে নেওয়া যাক 5% হারে মুদ্রাস্ফীতি হয়েছে। তাহলে আমি ১১০ টাকা টাকার অঙ্কে পেয়েছি বটে, কিন্তু আমার ক্রয় ক্ষমতা ১১০ টাকা বাড়েনি, কিন্তু ক্রয় ক্ষমতা মাত্র ১০ টাকা মাইনাস ৫ টাকা, কারণ মুদ্রাস্ফীতি তো ক্রয় ক্ষমতা হ্রাস করে দেয়। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমি গেইন করেছি ৫ টাকা। তাহলে তারা ক্লেম করবে, তুমি আমার ওই ১০ টাকা অতিরিক্ত আয়ের উপরে আর ট্যাক্সটা নিও না, তুমি ৫ টাকার উপরে নাও, ইনফ্লেশন অ্যাডজাস্টেড ট্যাক্স। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয় না। তাই ইনফ্লেশন যদি হয়, তাহলে অনেকের মনে হয় আমরা একটু অতিরিক্ত পরিমাণে ট্যাক্সের বোঝা বহন করছি, কারণ মুদ্রাস্ফীতির ফলে লোকের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং হাতে ধরে রাখা টাকা যেহেতু ক্রয় মূল্য কমে যায়, তো তার ফলে লোকের মনে হয় যে তার করের বোঝা বাড়ছে। এবার যদি এই মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিত হয়, আমরা আগে থাকতে অনুমান করতে পারি না, তাহলে যারা স্থির আয়যুক্ত ব্যক্তি, যারা পেনশনভোগী, তারা বিশেষ সমস্যার সম্মুখীন হন এবং এটা অবভিয়াসলি তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, জীবনযাত্রার মান হ্রাস পায়। অনেকের মজুরি আছে যারা, যেগুলো ইনফ্লেশন দ্বারা ইন্ডেক্সড নয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের সমস্যা আমরা পরিলক্ষিত করি। আরেকটা বিষয় যেটা ঘটে সেটা হচ্ছে যে ঋণের বাজারে যারা ঋণদাতা এবং যারা ঋণ গ্রহীতা, তাদের উপরও কিন্তু মুদ্রাস্ফীতির একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। মনে করে নেওয়া যাক যে আমি হচ্ছি ঋণদাতা এবং তোমরা হচ্ছে ঋণ গ্রহীতা। তো আমি কাউকে ১০০ টাকা ঋণ দিলাম এবং সেই অনুযায়ী আমার সাথে তার একটা লেখাপড়া চুক্তি হলো যে ১ বছর পর সে যখন আমাকে ঋণের টাকা ফেরত দেবে, তখন সে সুদ আকারে ১০ টাকা অতিরিক্ত দেবে। অর্থাৎ 10% হারে সে সুদ দেবে। ১০০ টাকার উপর ১০ টাকা সুদ, তাই আমি ১ বছর পর ১১০ টাকা ফেরত পাবো। অর্থাৎ আমি আশা করে আছি আজকে যদি আমি ১০০ টাকা কাউকে ধার দিই, তাহলে ১ বছর পর আমি সুদে আসলে ১১০ টাকার মাধ্যমে আরো অতিরিক্ত ১০ টাকা ক্রয় ক্ষমতা বেশি পাবো। কিন্তু এর মধ্যে যদি মুদ্রাস্ফীতি ঘটে যায়, ধরে নেওয়া যায় 3% হারে, তাহলে আমি সেই ওই একই ব্যাপার, ১১০ টাকা ফেরত পাচ্ছি বটে, কিন্তু আমার প্রকৃত ক্রয় ক্ষমতা ৭ টাকা বেড়েছে। ১০ টাকা মাইনাস ৩ টাকা, মুদ্রাস্ফীতি ৩ টাকা। তাহলে আমার ৭ টাকা বেড়েছে, আমার তো ১০ টাকা বাড়েনি। সেক্ষেত্রে কিন্তু আমি যাদেরকে টাকা ধার দিয়েছি, তাদের বলতে পারবো না যে ভাই আমি যখন তোমাকে ঋণ দিয়েছিলাম তখন মুদ্রাস্ফীতি ছিল না, কিন্তু এখন যখন ঋণের টাকা ফেরত চাইছি এখন মুদ্রাস্ফীতি হয়েছে, তুমি আমাকে ৩ টাকা অতিরিক্ত সুদ দেবে। এ কথা কিন্তু আর বলা যায় না। কারণ ঋণের চুক্তি সেই সময় দাঁড়িয়ে হয়েছে যে সময়তে ঋণের ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছিল। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ঋণদাতা মুদ্রাস্ফীতির সময় তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হন এবং যারা ঋণ গ্রহীতা তারা তুলনামূলকভাবে লাভবান। এর পরের যে বিষয়টি আমরা আলোচনাতে আসছি সেটিকে বলছি মুদ্রাস্ফীতির জড়তা। এখানে মুদ্রাস্ফীতির জড়তা বলতে আমি একটি বিশেষ ধারণাকে আনবো, যার ভিত্তিতে মুদ্রাস্ফীতির জড়তার কথা বলছি। সেটা হচ্ছে অভিযোজিত প্রত্যাশা। আমি একটু আগেই বলছিলাম মুদ্রাস্ফীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতির প্রত্যাশা। অর্থাৎ মানুষ কি হারে মুদ্রাস্ফীতি হতে চলেছে বলে প্রত্যাশা করে, অ্যাকচুয়ালি হয়নি, কিন্তু মানুষের প্রত্যাশা করছে হয়তো সেই রেটে হবে। এখন এই প্রত্যাশাটা কিভাবে তৈরি হয়? কিছু প্রত্যাশা তৈরি হয় আমাদের রিসেন্ট পাস্টের অভিজ্ঞতা থেকে। সাম্প্রতিক অতীতে কিছু ঘটেছে ঘটনা, সেখান থেকে আমাদের প্রত্যাশা তৈরি হতে পারে। যদি সেই প্রত্যাশা সেরকম ঘটে,
তাহলে আমরা সেটা কি বলি, অভিযোজিত প্রত্যাশা। আবার অনেক ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যে রিসেন্ট পাস্টে যে ঘটনা ঘটেছে তার পেছনে কোনো বিশেষ কারণ ছিল, যেমন আমি একটু আগে বললাম করোনা পরিস্থিতিতে সাপ্লাই লজিস্টিক্স হ্যাম্পার্ড হওয়া, ডিমান্ড হ্যাম্পার্ড হওয়া, তার পেছনে কোনো বিশেষ পরিস্থিতি ছিল, কিন্তু সেটা সাধারণ সময় হয়তো হবে না। তো আমি যখন এভাবে বিগত অনেক বছরের বিভিন্ন তথ্য এবং তার সাথে সরকারি বিভিন্ন পলিসি সেগুলো সম্পর্কিত তথ্য, এগুলো যখন আমার কাছে খুব ভালোভাবে থাকে এবং সেটাকে আমি যখন রেশনালাইজ করি, অর্থাৎ রেশনাল ডিসিশন নিয়ে ভাবি যে মুদ্রাস্ফীতি কেমন হতে চলেছে, তখন সেটাকে আমরা বলি রেশনাল এক্সপেকটেশন। কিন্তু মুদ্রাস্ফীতির জড়তা হওয়ার ক্ষেত্রে আমরা অভিযোজিত প্রত্যাশার কথা ভাবি, যেটাকে বলা হয় অ্যাডাপটিভ এক্সপেকটেশন। Means you are framing your expectation based on some incidents occurred in recent past or some experience of recent past, and this recent past may be the last year as well. অর্থাৎ জাস্ট গত বছরের অভিজ্ঞতাটাও কিন্তু রিসেন্ট পাস্ট, সাম্প্রতিক অতীত, মানে জাস্ট গত বছর। তো এখন যদি এরকম ঘটে যে মনে করে নেওয়া যাক যে গত বছর মুদ্রাস্ফীতি 3% হারে ঘটেছিল এবং সেই অনুযায়ী আমার কাছে অভিযোজিত প্রত্যাশার ব্যাপার আছে এবং সেটা থেকে আমি মনে করছি যে এবছরও মুদ্রাস্ফীতি 3% হারেই ঘটবে। এখন সেটা যদি ঘটে তাহলে আমি কি আশা করব, যদি এবছরও জিনিসপত্রের দাম 3% হারে বাড়ে এবং সেই অনুযায়ী যদি আমার মজুরির হার না বাড়ে, তাহলে তো আমার জীবনযাত্রার মান হ্রাস পাবে, আমার টাকার ক্রয় ক্ষমতা কমে যাবে। তাহলে আমরা কি চেষ্টা করব, শ্রমিক সংঘ করে মালিক পক্ষের উপর চাপ প্রদান করতে যে আমার মজুরিও 3% হারে বাড়াতে হবে। যেটা বোঝার জায়গা সেটা হচ্ছে অর্থনীতিতে কিন্তু অ্যাকচুয়ালি মুদ্রাস্ফীতি এখনো হয়নি, কিন্তু আমি প্রত্যাশা করছি 3% রেটে মুদ্রাস্ফীতি হতে চলেছে এবং সেই প্রত্যাশার উপর ভিত্তি করে আমি মালিক পক্ষের উপর চাপ প্রদান করছি যে আমাকে আরো 3% রেটে অতিরিক্ত মজুরি দেওয়া হোক। এবং এই প্রত্যাশাতে অতিরিক্ত চাপ প্রদানের ফলে যদি মালিক পক্ষ সত্যি সত্যি আমার মজুরি 3% হারে বাড়ায়, তাহলে উৎপাদনের খরচা তার 3% হারে বেড়ে যাবে, তখন সেই জিনিসপত্রের দামও 3% হারে বাড়াবে মুনাফা মার্জিন অপরিবর্তিত রাখার জন্য। তার ফলে কি হবে, অ্যাকচুয়ালি ইনফ্লেশন আবার সামনের বছর 3% রেটেই হবে। তাহলে যে 3% রেটে গত বছর হয়েছিল তার 3% রেটে এবছরেও হবে এবং এই অভিযোজিত প্রত্যাশার পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে সামনের বছরও ওই একই কারণে ওই 3% রেটেই মুদ্রাস্ফীতি বজায় থাকবে। তাহলে মুদ্রাস্ফীতি যদি একবার কোনো একটি বিশেষ রেটে হয়, সেই রেটে হওয়ারই প্রবণতা চলতেই থাকে চলতেই থাকে। এটাকেই আমরা বলি মুদ্রাস্ফীতির জড়তা। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি হ্রাসের জন্য বিভিন্ন অর্থনৈতিক ব্যয়। আমরা সাধারণভাবে যেটা জানি যে সামগ্রিক যে যোগান রেখা আমরা দেখেছি ধনাত্মক ঢাল বিশিষ্ট হয়, সেখানে আমরা দেখেছি পি বাড়লে ওয়াইও বাড়ে। তাহলে পি কমলে কিন্তু ওয়াইও কমে। অর্থাৎ যদি আমরা দামকে কমাতে চাই, পিকে যদি হ্রাস করাতে চাই, তাহলে কিন্তু আমাদের কিছুটা আউটপুটকে স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ দাম স্তরের সাথে আউটপুট স্যাক্রিফাইস এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। দাম কমলে আউটপুটের যে পরিমাণ সেটাকেও কমাতে হবে। এটা কি বলছি আমি, স্যাক্রিফাইস। অর্থাৎ যদি দ্রব্য সামগ্রীর দাম স্তর 1% কমাতে হয়, 1% হ্রাস করতে হয়, তাহলে আমার দ্রব্যের উৎপাদন বা জিডিপি যত পার্সেন্ট কমাতে হয় সেটাকেই আমরা বলছি স্যাক্রিফাইস রেশিও বা স্যাক্রিফাইস অনুপাত। এটা নিয়ে একটা বিস্তর আলোচনা আছে যেটা যেটা ফিলিপস কার্ভ রিলেশন বলে। যেহেতু স্টাডি ম্যাটেরিয়ালে এটি নিয়ে খুব ডিটেইল আলোচনা নেই, তাই এখানে আমি আজকে আলোচনা করলাম না। তো ফিলিপস রিলেশনেতে কিন্তু ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা সম্পর্ককে দেখাতে চাওয়া হয়েছে, একটি ঋণাত্মক সম্পর্ককে তুলে ধরা হয়েছে। ঠিক সেইটাই মানে উল্টো দিক আর কি। কয়েনের উল্টো দিকটা হচ্ছে যে দাম স্তর কমাতে গেলে কিন্তু উৎপাদনের পরিমাণ হ্রাস ঘটাতে হবে এবং এই যে উৎপাদনের পরিমাণ হ্রাস ঘটানো মানে জিডিপি কমে যাওয়া, তার ফলে অর্থনীতিতে কর্মহীনতা, বেকারত্বের সমস্যার সৃষ্টি হওয়া। এটাকেই আমরা বলছি মুদ্রাস্ফীতির অর্থনৈতিক ব্যয়। কিন্তু কোথাও কোথাও যদি এমন পরিস্থিতি কি তৈরি হতে পারে যেখানে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার হ্রাস পেল কিন্তু উৎপাদনের পরিমাণকে কমাতে হলো না? আমরা তো সেরকমই চাই, সেরকম হওয়াই কাম্য, তাহলে অর্থনীতিতে বেকার সমস্যা দেখা দেবে। সেটাকে আমরা বলি পেনলেস ডিসইনফ্লেশন। ইনফ্লেশনের অপোজিট ডিসইনফ্লেশন, অর্থাৎ পেনলেস মানে ব্যয়হীন বা ব্যথাহীন মুদ্রাস্ফীতিকে হ্রাস করা। সেটি কখন ঘটতে পারে? সেটি ঘটার ক্ষেত্রে কিন্তু আমাদের দুটি অনুমান নিতে হবে। একটা হচ্ছে রেশনাল এক্সপেকটেশন। রেশনাল এক্সপেকটেশন আমি একটু আগে বলেছি যে আমরা সমস্ত ধরনের
অর্থনৈতিক তথ্যকে নিয়ে যখন একজন রেশনাল মানুষ কোনো সিদ্ধান্ত নেন, কেবলমাত্র পাস্ট এক্সপিরিয়েন্স থেকে নয়, তখন সেটাকে আমরা রেশনাল এক্সপেকটেশন বলি রিগার্ডিং ইনফ্লেশন। এবং এই রেশনাল এক্সপেকটেশন থেকে লোকজন তাহলে এটাও জানতে পারেন যে আগামী দিনে সরকারের ফিসক্যাল নীতি এবং আর্থিক নীতি কেমন হচ্ছে। এখন যদি সরকার কোনো কারণে অ্যানাউন্স করেন, আমি যদি সরকারকে বিশ্বাস করি যে সরকার ফিসক্যাল এবং আর্থিক পলিসি নিয়ে সত্যি সত্যি মুদ্রাস্ফীতি কমাতে চাইছে, অর্থাৎ সরকারের যে ঘোষণা ফিসক্যাল মনিটারি পলিসি সেটা একটি ক্রেডিবল ঘোষণা, তাই যদি হয় এবং তার সাথে যদি আমি এটা ধরে নিই যে কোনো মালিক পক্ষ এবং শ্রমিক সংঘ যখন বসে যৌথ দর কষাকষি করে যে মজুরির হারটা স্থির করছে, এই স্থির করার পূর্বে যদি সরকার কোনো অ্যানাউন্সমেন্ট করে যে আমি মুদ্রাস্ফীতির হার কমাতে চাই, তাহলে কি হবে যে শ্রমিক সংঘ আগে যেমন চাপ প্রদান করে বলতে চাইছিল দেখো ভাই গত বছর 3% রেটে ইনফ্লেশন হয়েছে, এবছরও হতে চলেছে, আমার মজুরি বাড়াও, তাহলে তারাও কিছুটা পিছিয়ে আসবে, অর্থাৎ তাদের মুদ্রাস্ফীতি সম্পর্কে যে প্রত্যাশা সেটা হ্রাস পায়। আর যদি সেটা হ্রাস পায় তাহলে কিন্তু সত্যি সত্যি মুদ্রাস্ফীতির পরিমাণ কমে যাবে কোনরূপ উৎপাদনের পরিবর্তন না হওয়া সত্ত্বেও। আমরা সেটাকেই বলি যে ব্যয়হীন মুদ্রাস্ফীতির হ্রাস। দুটো ঘটনা কিন্তু এক্ষেত্রে সাইমালটেনিয়াসলি ঘটতে হবে। এক হচ্ছে পিপুলদের এক্সপেকটেশন রেশনাল হতে হবে এবং সরকার যখন ঘোষণা করবে যে মুদ্রাস্ফীতি কমাতে চায়, এটা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে মুদ্রাস্ফীতি হ্রাস ঘটাতে চাই বলে সরকার ঘোষণা করছে, এই ঘোষণাটা মালিক পক্ষ এবং শ্রমিক সংঘের একসাথে বসে যৌথ দর কষাকষি করে দাম মজুরির হার স্থির করবার পূর্বে করতে হবে, যাতে তাদের মুদ্রাস্ফীতি সম্পর্কিত পূর্বানুমান এমন ভাবে তৈরি না হয় যে তারা মালিক পক্ষের উপর চাপ প্রদান করে তাদের মজুরির হারকে বৃদ্ধি করছে। এই দুটো শর্ত যদি একসাথে পূরণ হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে মুদ্রাস্ফীতি ব্যয়হীন হবে, মুদ্রাস্ফীতির ব্যয় অনেক কম, ব্যয়হীন মুদ্রাস্ফীতি করতে পারে যেখানে উৎপাদনের পরিমাণকে হ্রাস করাতে হবে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা কি কি ধরনের আর্থিক নীতি প্রণয়ন করতে পারি। আমরা জানি যে আর্থিক নীতিগুলি মূলত প্রণয়ন করে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। এবার এই কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিগুলি মূলত এখানে আমি 4টি নীতির কথা উল্লেখ করেছি, যে নীতিগুলি কিন্তু সবটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ করতে। আমরা জানি বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃজন করতে পারে এবং ঋণ সৃজন যদি সে করে তাহলে অর্থনীতিতে অর্থের যোগান বেড়ে যায় এবং আমরা জানি তাহলে কিন্তু চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সমস্যা তৈরি হতে পারে, অর্থের যোগান বেড়ে গেলে। তো অর্থের যোগান হ্রাস করার একটা পদ্ধতি হতে পারে যে আমরা এর আগে আলোচনা করেছিলাম ব্যাংকিং করার সময়, যে ব্যাংকগুলিতে যে টাকা আমানত জমা পড়ে ব্যাংকগুলিকে তার একটি অংশ নিজেদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অ্যাজিভ সংরক্ষিত আছে ধরে নিয়ে বাকি অংশ তারা ঋণ প্রদান করতে পারে। এবার যদি এই যে নগদ যে সংরক্ষিত অনুপাত, এই অনুপাতটা যদি কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আর ব্যাংকগুলি বেশি পরিমাণ অর্থ ঋণ প্রদানে দিতে পারে না, তার ফলে ঋণ সৃজন ব্যাহত হয় এবং তার ফলে অর্থের যোগান ব্যাহত হয়, অর্থের যোগান আগে থেকে কম থাকে, তার ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। এটা হচ্ছে একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে খোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রয়। অনেক সময় যদি বাজারেতে অর্থের যোগান বেড়ে যায় তখন মানুষ তার অতিরিক্ত অর্থ নিয়ে যে দ্রব্য সামগ্রী কিন্তু দৌড়চ্ছে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কি করে, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সরকারি ঋণপত্র বাজারেতে খোলা বাজারেতে বিক্রয় করে। যাতে খোলা বাজার বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে কেউ ওই দ্রব্য ওই ঋণপত্র ক্রয় করতে পারে, সেটা বাণিজ্যিক ব্যাংকও ক্রয় করতে পারে, সাধারণ মানুষও ক্রয় করতে পারে, যে কেউ এটি ক্রয় করতে পারে সরকারি ঋণপত্র। ঋণপত্রে বলা হয় যে তুমি এই মুহূর্তে কোন একটি ঋণপত্র এত টাকা বিনিয়োগ করে কেনো, এত বছর পর সুদে আসলে আমরা তোমাকে এত টাকা ফেরত দেবো। তো বিভিন্ন ধরনের কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সার্ভিস সার্টিফিকেট, এই ধরনের আমি বলছি ঋণপত্রের কথা, সরকারি ঋণপত্র। সরকার অ্যাজিপ আমার কাছ থেকে কিছু অর্থ ঋণ নিচ্ছে এবং একটি নির্দিষ্ট সময় পর আমার সরকার সেই অর্থটি ফিরিয়ে দেবে। এখন যদি আমি এখানেতে ভালো সুদের হার পাই এবং যদি আমার ট্যাক্স বেনিফিটও ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু খোলা বাজারে কার্যকলাপ, এখানে খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে সরকার বাজারে যে অতিরিক্ত অর্থ আছে সেগুলোকে সাইফন করে নিয়ে নিতে পারে, তার ফলে অর্থনীতিতে অর্থের যোগান পূর্বের তুলনায় হ্রাস পেতে পারে এবং তার প্রভাবে অর্থনীতিতে অর্থের যোগান কমে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। তৃতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে ব্যাংক রেট বৃদ্ধি করা। আমরা জানি অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলিতে যে পরিমাণ আমানত জমা পড়ে তার তুলনায় হয়তো বাণিজ্যিক ব্যাংকগুলিতে তো একটি অংশ
স্থির রেখে বাকি অংশটা তাকে ধার দিতে হয়, একটা জমা অনুপাত রাখতে হয়, তার বাইরে সে অংশটি সে ধার দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন ঋণের চাহিদা খুব প্রবল হয়, তখন বাণিজ্যিক ব্যাংক যে পরিমাণ অর্থ তার কাছে আমানত জমা করে, তার যে নির্দিষ্ট নিয়ম মাফিক যেটুকু সংরক্ষিত রাখতে হয়, রাখার পর যে পরিমাণ টাকা লোনের জন্য দেওয়ার জন্য পড়ে থাকে, সেটা অপ্রতুল হয়। তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কিছু অর্থ ঋণ দাবি করতে পারে, অর্থ ঋণ চাইতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যে রেটে তাদেরকে দেয় সেটিকে বলা হয় ব্যাংক রেট। যদি এই ব্যাংক রেটকে অনেক সময় যদি সরকার বাড়িয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ঋণের অর্থ নিয়ে সেটিকে ধার দেওয়ার যে প্রবণতা, সেটা তুলনায় কিন্তু অনেকটা হ্রাস পায়, এবং তার ফলে অর্থনীতিতে অর্থের যোগান সীমিত থাকে। আর অর্থের যোগান সীমিত থাকলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দেয়। তো এই মূলত তিনটি প্রক্রিয়া, যার মাধ্যমে এগুলোকে আমি বলছি কোয়ান্টিটেটিভ মেজার। এছাড়াও অনেক কোয়ালিটেটিভ মেজার থাকতে পারে, কিন্তু কোয়ান্টিটেটিভ মেজার যেগুলোর মাধ্যমে অর্থনীতিতে ঋণের যোগান এটিকে নিয়ন্ত্রণে এনে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এক্ষেত্রে বলাই বাহুল্য, এই ধরনের মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ মূলত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ। কিন্তু যেটা আমরা মন্দাস্ফীতির ক্ষেত্রে দেখেছি, উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এবং তার কারণে এমন অনেক ঘটনা যা হয়তো আমাদের প্রভাবের বাইরে, আমাদের হাতে নেই, এমন কিছু ঘটেও উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি করতে পারে। সেটিকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এত সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক ক্ষেত্রে সরকার ইনকাম পলিসির কথা বলে, অনেক প্রাইভেট ফার্মগুলোকে, যেখানে মজুরি বৃদ্ধির হার নিয়ন্ত্রিত রাখার কথা তাদের বলা হয়, যার প্রভাবেও কিন্তু মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনার একটা চেষ্টা চলে। তো এই ছিল আজকে মূল আলোচনা। আজকে আমরা যে আলোচনা রাখলাম সেটি মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা সকলের মনে আরো স্পষ্ট করবে, সকলকে মুদ্রাস্ফীতি সংক্রান্ত ধারণা বুঝতে সাহায্য করবে, এবং আমার এই লেকচারটি শোনার পর আশা করি স্টাডি মেটেরিয়াল ফলো করলে মুদ্রাস্ফীতি সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধা তৈরি হবে। আমি আবারও কলকাতা ইগনোর কলকাতা রিজিওনাল সেন্টার থেকে সকলকে ধন্যবাদ জানাই আজকের এই ক্লাসটি করার জন্য, এবং আগামী দিনে আমরা আরো একটি বিশেষ টপিক নিয়ে আলোচনাতে আসবো। সেটি হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতি, ক্লাসিক্যাল ইকোনমিক্স এবং কেইনশিয়ান ইকোনমিক্স, তাদের মধ্যে কি মূল পার্থক্য আছে সেটা দেখার, এবং সবশেষে আমরা যাব আইএসএল। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।